ওয়েলকাম ফ্রেন্ডস, আজকে তোমাদের কাছে আবারও একবার এলাম আমাদের নতুন একটি অধ্যায় নিয়ে, যার হেডিং হচ্ছে ফোল্ডস বা ভাঁজ। আমরা এই ফোল্ডস বা ভাঁজ সম্বন্ধে আজকে বিস্তারিত আলোচনা করব, বিস্তারিতভাবে শিখব। যতটুকু দরকার এবং যতটা ইনফরমেশন দেওয়ার দরকার আমি সেগুলো আজকে সবটাই দেবো তোমাদের। আজকে ক্লাসে থাকছে ভাঁজ সম্পর্কিত সমস্ত ধরনের তথ্য। তো চলো আমরা রেডি হয়ে যাই। গত ভিডিওতে আমরা দেখে ফেলেছি ভূমিকম্প কিভাবে হচ্ছে, অগ্নুৎপাত কিভাবে হচ্ছে, সবগুলো ভিডিও আমরা দেখে ফেলেছি। আজকে নতুন একটা টপিক, জিও টেকটনিকের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, সেটা হচ্ছে ফোর্স বা ভাঁজ। তাহলে জানতে হবে এই ভাঁজ কি। প্রত্যেকটা আমরা টপিক যে আলোচনা করব, প্রত্যেকটা টপিকের প্রথমে সংজ্ঞাটা আমাদের জেনে নেওয়া দরকার। এবার ভাঁজ মানে বুঝতে পারছি, ভাঁজ মানে ভাঁজ খাওয়া বা কোন একটা জিনিসে কি হয়, কোন একটা জিনিস যতটা তার আয়তন ছিল আস্তে আস্তে সংকুচিত হয়ে একটু ছোট হয়, এবং কোন একটা হয়তো উপরে উঠে যায় বা নিচে বসে যায়, কিছু একটা হয়। তাহলে ভাঁজ মানে কি? যখন দুই দিক থেকে সংকোচন বল ক্রিয়া করে, যখন দুই দিক থেকে কোনো সংকোচন বল ক্রিয়া করে, এই সংকোচন বলের প্রভাবে ভূত্বক কি হয়, তখন কিছু ঊর্ধ্বভঙ্গ এবং কিছু অধভঙ্গের মাধ্যমে, সেটা কি হয়, ভূপৃষ্ঠ তরঙ্গ আকৃতি প্রাপ্ত হয়, তরঙ্গায়িত অবস্থা প্রাপ্ত হয়, দ্যাট ইজ কল্ড ফোল্ডস বা ভাঁজ। যেমন আমি এদিক থেকে কিছু চাপ দিলাম, এদিক থেকে কিছু একটা চাপ এলো, দুই চাপটা কি বলছে, আমরা কি বলছি, এটাকে সংকোচন বল বলছি। দুদিক থেকে চাপ দেওয়া মিন্স হচ্ছে এটা সংকোচন বল। যখন সংকোচন বল ক্রিয়া করবে, এই যে আমার ভূপৃষ্ঠ আছে, এটা কি হবে, তরঙ্গায়িত প্রাপ্ত হবে। যখন তরঙ্গায়িত প্রাপ্ত হবে, তখন সেটা হবে আমাদের ভাঁজ। ঊর্ধ্বভঙ্গ বললাম একটু আগে, ঊর্ধ্বভঙ্গ অধভঙ্গ মিলিয়ে মিশে থাকবে, মানে যেটা উঁচুতে উঠে থাকবে সেটা ঊর্ধ্বভঙ্গ হবে, যে নিচে অবস্থান করবে সেটা হবে অধভঙ্গ। তাহলে যখন সংকোচন বলের প্রভাবে ভূপৃষ্ঠ ঊর্ধ্বভঙ্গ এবং অধভঙ্গ সমন্বয়ে কি হবে, তরঙ্গায়িত অবস্থা প্রাপ্ত হবে, তখনই তাকে আমরা বলবো ভাঁজ। এখন জানতে হবে আমাদের ভাঁজ কিভাবে সৃষ্টি হয়, তাই ভাঁজ সৃষ্টির কারণগুলো কি কি আমরা জানবো। কিভাবে ভাঁজ সৃষ্টি হচ্ছে সে সম্পর্কে সম্যক জ্ঞান থাকা অবশ্যই জরুরি। প্রথম যে কারণটা আমরা জানি, প্রথম কারণটা হচ্ছে ভূ আলোড়ন। আমরা জানবো ভূ আলোড়ন। ভাঁজ সম্পর্কে তার সমস্ত কিছু থাকবে, ভাঁজের প্রকারভেদ, ভাঁজের বিভিন্ন জিনিস, নতি টতি আর সমস্ত কিছু এই ভিডিওতে থাকবে, তোমরা অবশ্যই দেখে দেখো শেষ পর্যন্ত। তাহলে প্রথমে কি করব, ভূ আলোড়ন। ভূ আলোড়ন আমরা পড়েছি, কখনো মহীভাবক আলোড়ন হয়েছে, কখনো গিরিজনী আলোড়ন হয়েছে, কখনো দেখেছি পাঁচ সংস্থান তত্ত্ব এই নিয়ে বক্তব্য দিয়েছে, কখনো দেখেছি মহীসঞ্চালন তত্ত্ব এই নিয়ে বক্তব্য দিয়েছে, কখনো আর্থার হোমস তার পরিচয় স্রোত নিয়ে এসে বক্তব্য দিয়েছেন। তো বিভিন্ন কারণে ভূ আলোড়ন ঘটতে পারে, তার বিভিন্ন রকম তথ্য রয়েছে। ভূ আলোড়ন মিন্স হচ্ছে যখনই কোনো কারণে ভূপৃষ্ঠে একটা চাপ পড়বে, কোন বল কাজ করবে, সেখানে অবশ্যই সংকোচন বল কাজ করবে। ক্লিয়ার? তো এর থেকে আমরা দেখেছিলাম বিশেষ করে যে আলোড়ন, সেখানে মহীভাবক নয়, বরঞ্চ এখানে গিরিজনী আলোড়ন বেশি কাজ করে। গিরিজনী আলোড়ন বেশি কাজ করে, কারণটা হচ্ছে একটাই, সেটা অনুভূমিকভাবে বল ক্রিয়া করে, সেটা হরিজন্টালি বল ক্রিয়া করে, সেই জন্য সেটা কিন্তু গিরিজনী আলোড়নের ফলে বেশি দেখা যায়। তার সঙ্গে সঙ্গে আমরা কি করব, আমরা দেখেছিলাম যখন আমরা পাঁচ সংস্থান তত্ত্ব পড়েছিলাম, তখন দেখেছিলাম দুটো পাঁচ যখন পরস্পরের কাছাকাছি আসে, যখন পরস্পরের কাছাকাছি আসে, তখন মধ্যভাগে যে পলি বালি নুড়িগুলো জমে থাকে, সেগুলো গিয়ে আস্তে 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 কি হয়, ভাঁজ প্রাপ্ত হয়। সেটা আমরা পাঁচ সংস্থান তত্ত্বে দেখেছিলাম। ইজ ইট ক্লিয়ার? আবার আমাদের আলফ্রেড ওয়েগনার কি বলছেন, মহীসঞ্চরণ কি বলছেন, যে কোন এক কালীন সময়ে মহাদেশগুলো একসঙ্গে বিরাজ করতো, যাকে আমরা প্যানজিয়া বলেছিলাম। চারপাশে ঘিরে থাকা এলাকা প্যানথালাসা ছিল। এই প্যানজিয়াকে কি হলো, আস্তে আস্তে ব্রেক ডাউন হতে শুরু করলো। কিছু অংশ উত্তর দিকে সরে যেতে লাগলো, কিছু অংশ কি হলো, দক্ষিণ পশ্চিম দিকে সরে যেতে লাগলো। উত্তরের ভাগটা আমরা জানি গন্ডোয়ালা ল্যান্ড, এবং নিচেরটা জানি আমরা কি, অঙ্গারা ল্যান্ড। তো এই যে আলফ্রেড ওয়েগনার বললেন এটা কিসের জন্য, তার একটা কারণ তিনি ব্যাখ্যা, যেহেতু পুরো কারণটা তিনি ব্যাখ্যা করতে পারেননি, দুর্ভাগ্য, বাট তিনি কারণটা কি বলেছিলেন, তিনি প্রধান কারণ বলেছিলেন জোয়ার জনিত স্ফীতের জন্য। জোয়ার জনিত কারণে মহাদেশগুলো সঞ্চরণশীল। তো যাই হোক, সেখানে আমরা একটা আলোড়ন দেখতে পেয়েছিলাম, এবং সেখান থেকে আমরা জানতে পারি ভাঁজ খেয়ে পর্বত কিন্তু সৃষ্টি হয়, এইভাবে ভাঁজ কিন্তু সৃষ্টি হয়। নেক্সট যদি আর্থার হোমস কি বলছেন, আর্থার হোমস বলছেন ভূগর্ভের এমন একটি জায়গায় যেখানে আমরা অ্যাস্থেনোস্ফিয়ার বলছি, সেখানে কি হয়, এটা আমার ভূপৃষ্ঠ, একটা পরিচলন তাপ স্রোতে, যেহেতু ভূগর্ভে কোনো জিনিস স্থিতিস্থাপক থাকে না, সেগুলো কি হয়, সেগুলো গলিত অবস্থায় পাওয়া যায়, সেগুলো কি করে, সেগুলো কারণে কনভেকশন কারেন্ট তৈরি হয়, পরিচলন স্রোত তৈরি হয়। তখন এই পরিচলন স্রোতের দুটো মুখ আমরা দেখতে পাই, একটা হচ্ছে রাইজিং লিম্ব, একটা হচ্ছে সিঙ্কিং লিম্ব। এইভাবে কি হয়, এইভাবে ম্যাগমাগুলোকে দুপাশ চালিত করে,
কিংবা ওদিক থেকে আবার ম্যাগমা গুলো আসতে শুরু করে। যখনই এদিক থেকে সিঙ্কিং লিম আমাদের কাজ করছে, যখন এদিক থেকে কিছু স্রোত পরিচালন প্রকোষ্ঠ গুলো এদিক দিয়ে কাজ করছে, ওদিক দিয়ে কাজ করছে, তখন কি হচ্ছে, দুটো পাত পরস্পরের কাছে আসছে। এই পরিচালন স্রোতের জন্য কি হয়, ভূপৃষ্ঠে ভাঁজ সৃষ্টি হতে পারে। এটা কি বলছেন, এটা বলছেন আর্থার ফর্মস। ইজ ইট ক্লিয়ার? তারপরে ভূ আলোড়নের ক্ষেত্রে আমরা দেখে ফেললাম। আর যখনই এরকম ভূ আলোড়ন সৃষ্টি হয়, তখন ভূপৃষ্ঠে অসংখ্য ফাটলের সৃষ্টি হয়। ভূপৃষ্ঠে এরকম অসংখ্য ফাটলের সৃষ্টি হয়। আর ফাটল মানে হচ্ছে যখন তখন এগুলো ধসে পড়তে পারে। ফলে একটা ধস এরকম নেমে গেল, কিংবা এরকম হয়ে গেল, বা এদিক থেকে ধসে পড়লে এই জায়গাটা এইভাবে হয়ে গেল, ধসে পড়ে গেল। এইভাবে কিন্তু ভাঁজপ্রাপ্ত অবস্থা প্রাপ্ত হয়। তাহলে প্রথম কারণ কি গেল? প্রথম কারণ গেল আমাদের ভূ আলোড়ন। দ্বিতীয় কারণ যদি দেখতে যাই, তো অবশ্যই আমরা কি বলবো, অভিকর্ষজ টান, গ্র্যাভিটি ফোর্স। অভিকর্ষজ টানের জন্য কিন্তু ভাঁজ সৃষ্টি হতে পারে। কারণ কোন ভূপৃষ্ঠ এলাকা, কোন পর্বত এলাকা, বা কোন যে কোনো এলাকা হতে পারে, সেটা যদি কিছু কঠিন শিলা, নরম শিলা একসঙ্গে অবস্থান করে, নরম কঠিন ভাবে, ধরুন দেখা গেল উপরে একটা নরম শিলা স্তর, ফলে কি হয়, নরম শিলা স্তর সংলগ্নটা খুব সংঘবদ্ধতা কম থাকে। ফলে কোনো কারণে ভূ আলোড়নজনিত কারণে যদি এদের মধ্যে ক্র্যাক সৃষ্টি হয়, তাহলে কি হয়, নরম হওয়ার কারণে, নমনীয় শিলা হওয়ার কারণে এগুলো একটা টান বরাবর, সেই টানটাকে অবশ্যই অভিকর্ষজ টান, সেই টান বরাবর স্খলিত পদার্থগুলো নিচে নেমে আসে। এইভাবে কি হয়, উন্মুক্ত হয়। এভাবে ভাঁজ সৃষ্টি হতে পারে, অভিকর্ষজ টানের ফলে ভাঁজ সৃষ্টি হতে পারে সংকুচিত হয়ে। আর কি হতে পারে পরবর্তী কারণ? অন্যান্য কারণ অনেক হতে পারে, এই দুটো হচ্ছে আমাদের মেন। ভূ আলোড়ন তো মেন প্রধান কারণ, সঙ্গে সঙ্গে আমরা দেখলাম অভিকর্ষজ টানটাও একটা কারণ। এবং ভূ আলোড়নের মধ্যে আমরা তিনটা প্রসেস, তিনটা পদ্ধতি, তিনটা থিওরি আমরা দেখে নিলাম। এখন অন্যান্য কারণ কি কি হতে পারে? অন্যান্য কারণ অনেকগুলো হতে পারে। যেমন ধরে নাও পাহাড়ে ধস নামলো, ওরা একটা পাহাড়ে ধস নামলো, ধস নামলে কি হবে, পাহাড়ে যদি ধস নামে, হয়তো ধস মিন্স হচ্ছে কোন একটা বড় বোল্ডার এখান থেকে ক্র্যাক করলো, ফাটল সৃষ্টি হলো, একটা বড় ধরনের বোল্ডার। এই বোল্ডার যখন পড়বে নিচের দিকে অভিকর্ষজ টানে, তখন হয়তো কোনো এক জায়গায় ধাক্কা খাবে। ধাক্কা খাওয়ার পরে এত বড় বোল্ডার যেহেতু ওজনটা বেশি, তার সঙ্গে রিজিডিটিটা বেশি, ফলে কি হবে, এই জায়গায় যদি পড়ে বোল্ডারটা, তাহলে এই জায়গায় গিয়ে ধাক্কা খাবে, ধস নামবে। ফলে এই জায়গায় কি হবে, একটা অবতল আকৃতি ভূমিরূপ প্রাপ্ত হবে। যেটা উত্তল ছিল সেটা কিন্তু এই আঘাতে, ধসের আঘাতে কিন্তু উত্তল আকৃতি প্রাপ্ত হবে। ফলে ভাঁজ সৃষ্টি হবে। ধস একটা কারণ। সঙ্গে সঙ্গে বলতে পারি, যদি হিমবাহ এলাকায় একটু যাই, তাহলে বিরাট মাত্রার হিমবাহ তার প্রবাহ পথে, যদি বিরাট আকৃতির কোন হিমবাহ, ঠিক সেম ভাবে বিরাট আকৃতির কোন হিমবাহ যদি তার প্রবাহ পথে আস্তে আস্তে অভিকর্ষজটা নিচে নেমে আসে, যদি নিচে নেমে আসে, তাহলেও কিন্তু ভাঁজ সৃষ্টি হতে পারে। কারণ তখন শিলাগুলো যদি নমনীয় শিলা থাকে, তাহলে কি হয়, এখানে ওই হিমবাহ গুলো প্রবাহিত হওয়ার কারণে কুঞ্চিত হতে বাধ্য, মানে ভাঁজ পড়ে যায়। ওকে, নেক্সট যদি বলতে পারি, তাহলে আমরা দেখব চুনাপাথর এলাকায়, যদি কোনো এলাকা, যদি কোনো ভূপৃষ্ঠ চুনাপাথর, ডলোমাইট ইত্যাদি যদি পদার্থ বেশি দেখতে পাওয়া যায়, সেগুলো দ্বারা যদি কোনো ভূপৃষ্ঠ তৈরি হয়, কি বললাম, চুনাপাথর। কি বললাম, ভালো করে দেখ, শুনে নাও, চুনাপাথর। তাহলে কি হবে, চুনাপাথরের সংকেত আমরা জানি ক্যালসিয়াম কার্বনেট। এই চুনাপাথরের সঙ্গে যখন জল যুক্ত হবে, এই ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে যখন জল যুক্ত হবে, তখন কি হবে, মেল্টিং হতে শুরু করবে, দ্রবীভূত হতে শুরু করবে, এবং তৈরি করবে কি, অবশ্যই তৈরি করবে জিপসাম। কি তৈরি করবে, জিপসাম তৈরি করবে। ভালো করে বুঝবা কিন্তু এই পয়েন্টটা। চুনাপাথরের সঙ্গে যখন জলের বিক্রিয়া ঘটবে, তখন তৈরি হবে জিপসাম। আর আমরা জানি জিপসাম কিন্তু কি হয়, নরম প্রকৃতির হয়। এবং যখনই জিপসাম তৈরি হবে, মাথায় রেখো, আয়তনে 40% বৃদ্ধি ঘটবে। কি বললাম, আয়তনে 40% বৃদ্ধি ঘটবে। তাহলে চুনাপাথর যেটুকু আয়তনে ছিল, সেটা যদি 40% বৃদ্ধি পায়, তাহলে আয়তন একটু প্রসারিত হবে। এই আয়তন যখন প্রসারিত হবে, উপরের শিলাস্তর কি হবে, হয় ফেটে যাবে, না হয় ভাঁজপ্রাপ্ত অবস্থা সৃষ্টি হবে। ফলে এই চুনাপাথর এলাকাতেও কিন্তু আমাদের ভাঁজ সৃষ্টি হতে দেখা যায়। বোঝা গেল? আবার ভূপৃষ্ঠের ঠিক নিচে আগ্নেয় উদ্ভিদের সৃষ্টি হলে,
আরেকটা কারণ কি, ভূপৃষ্ঠের নিচে কোনো আগ্নেয় উদ্ভিদের যদি সৃষ্টি হয়, ভূপৃষ্ঠের নিচে ঠিক কোনো যদি আগ্নেয় উদ্ভিদের সৃষ্টি হয়, তাহলে ফাটা বরাবর কি হয়, ম্যাগমা একটা চাপ দেয়, গলিত পদার্থ উত্তপ্ত বেশি ম্যাগমা একটা চাপ দেয়, চাপ দেওয়ার ফল কি কি হতে পারে, দুদিক ভূভাগ কিন্তু সরেও যেতে পারে। যখন চাপ দিবে ম্যাগমা উত্তোলন হবে, তখন দুদিকের ভূভাগ সরে যেতে পারে, ফলে এই জায়গাগুলো কিন্তু কুঞ্চিত প্রাপ্ত হতে পারে, ভাঁজ প্রাপ্ত হতে পারে, তার ফলে কিন্তু আমাদের ভাঁজ সৃষ্টি হতে পারে। বোঝা গেল? তাহলে মোটামুটি এগুলো হচ্ছে প্রধান কারণ। ভাঁজ কাকে বললাম, যখন সংকোচন বল ক্রিয়া করবে, তখন ভূপৃষ্ঠে যে ঊর্ধ্ববঙ্গ এবং অধোবঙ্গগুলো তৈরি হবে, সেগুলো কি হবে, এইরকম ঊর্ধ্ববঙ্গ অধোবঙ্গ তৈরি হওয়ার ফলে যে তরঙ্গ অবস্থা প্রাপ্ত হবে, দ্যাট ইজ কল্ড ফোল্ড। এবং দেখলাম এই ফোল্ড বা ভাঁজ কি কি কারণে সৃষ্টি হতে পারে। হতে পারে ভূ আলোড়ন, পাঁচ সংস্থান তত্ত্ব, পাঁচ থিওরি একরকম ব্যাখ্যা দিচ্ছে, মহিষাংশের একরকম ব্যাখ্যা দিচ্ছে, আমাদের তোমার আর্থার হোমস প্রোটনের সাথে একরকম ব্যাখ্যা দিচ্ছে। হতে পারে অভিকর্ষজ টানের জন্য কিন্তু ভাঁজ প্রাপ্ত হতে পারে, চুনাপথের এলাকায় বিক্রিয়ার জন্য জিপসাম তৈরি হওয়ার জন্য ভাঁজ প্রাপ্ত হতে পারে, উপপাতালিক শিলা থেকে যখন ম্যাগমা উদ্গীরণ হয় তখনও ভাঁজ সৃষ্টি হতে পারে। তো ভাঁজ সৃষ্টি করার বেসিক কারণগুলো আমরা পেয়ে গেলাম। এখন আমাদের জানতে হবে একটা ভাঁজে কি কি অংশ থাকতে পারে। এই পার্টটা কিন্তু তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। একটা ভাঁজের কি কি অংশ থাকতে পারে, ভাঁজের অংশগুলো আমরা দেখব, আর এগুলো মাথায় রাখা অত্যন্ত জরুরি, কারণ এগুলো জানা থাকলে তুমি কোনটা কি ভাঁজ সহজেই বলতে পারবে এবং প্রশ্নের উত্তরগুলো দিতে পারবে। তো আমরা দেখব ভাঁজের অংশ, একটা ভাঁজের কি কি অংশ থাকতে পারে আমরা সেটাই এখন দেখব। ভাঁজের অংশ দেখব। ওকে, ধরো আমি একটা ভাঁজপ্রাপ্ত ঢাল নিলাম, এখানে অনেক শিলাস্তর আছে, নরম কঠিন মিলিয়ে আসে, অনেক ধরনের শিলাস্তর আছে। এটা একটা নিলাম, আবার এখান থেকে হয়তো এই ভাঁজটা অবতল আকৃতি হতে পারে, এইভাবে অবতল আকৃতি চলে যেতে পারে। ভাঁজ মানেই তো ভাঁজ সৃষ্টি হচ্ছে। একটা ভূভাগ আমি নিয়ে ফেললাম, এই ধরনের একটা আমি ভূভাগ নিলাম। এখন প্রথম যে কারণটা তোমাদের কাছে রাখবো, প্রথম যে অংশটা রাখবো সেটা কি, শীর্ষদেশ। প্রথম যে পয়েন্টটা রাখবো সেটা হচ্ছে শীর্ষদেশ। ভালো করে বুঝবা কিন্তু। দেখো এই ভাঁজের সর্বোচ্চ বিন্দু কোনটা, এই ভাঁজের উচ্চতম বিন্দু কোনটা, ভালো করে দেখে দেখা যায় এই ভাঁজের উচ্চতম বিন্দু কিন্তু এই জায়গাতে পড়ে আছে। তাহলে কোন ভাঁজের উচ্চতম বিন্দুগুলোকে সংযোগ করে যে রেখা পাওয়া যায়, ধরো এখানে আমি যদি এটাকে একটু 3D মতো আঁকার চেষ্টা করি, এইভাবে এইভাবে আঁকার চেষ্টা করি, তো দেখবো উচ্চতম অংশ বলতে এইটুকু অংশটা, এখান থেকে যা যা এখানে বেরোবে ক্রাস্ট গুলো সবই প্রত্যেকটা উচ্চতম বিন্দু। এই উচ্চতম বিন্দুগুলোকে যোগ করলে যে রেখাটা আমরা পাবো তাকেই বলবো আমরা কি, তাকেই বলবো শীর্ষদেশ, তাকেই বলবো শীর্ষদেশ। এবং ইংরেজিতে বলা হয় কি, ক্রেস্ট। মাথায় রাখবে, না হলে কিন্তু ভুল করবে। কি বললাম, কোন ভাঁজের উচ্চতম বিন্দুগুলোকে যোগ করলে যে রেখা পাওয়া যায় সেটা হচ্ছে শীর্ষদেশ বা ক্রাস্ট। ঠিক একইভাবে কোন ভাঁজে যদি নিম্নতম অংশগুলো যোগ করি, কোন ভাঁজে যদি নিম্নতম অংশগুলো যোগ করলে যে রেখা পাবো, যে রেখা পাবো, এখানে থিটা আঁকানো হচ্ছে না, যে রেখা পাবো সেটাকে বলবো কি, নিম্নদেশ, বা কি বলা হয়, ট্রাফ। মাথায় রাখো, ইংরেজিটা অত্যন্ত মনে রাখা জরুরি। কোন ভাঁজের উচ্চতম বিন্দুগুলোকে যোগ করলে পাবো শীর্ষদেশ, কোন ভাঁজের নিম্নতম বিন্দুগুলো যোগ করলে পাবো নিম্নদেশ বা ট্রাফ। ওকে, এবার আসি হিঞ্জ। কোন ভাঁজের বক্রতম বিন্দুগুলোকে, মানে ভালো করে বোঝো, যে জায়গাতে যে জায়গাতে শিলা বেশি করে বেঁকেছে, যেখানে যেখানে বেঁকেছে, আমি এটা বোঝার চেষ্টা করি। একটা শিলা ভাঁজপ্রাপ্ত হয়ে যেদিকে যেদিকে বেঁকেছে, সেই বক্রতম বিন্দুগুলো যদি যোগ করি, যেদিকে যেদিকে বেঁকেছে সেই বক্রতম বিন্দুগুলোকে যদি যোগ করি, তাহলে যে রেখা পাবো যেখানে যেখানে বেঁকেছে, সেই রেখাটাকেই বলবো কি, হিঞ্জ। সেই রেখাটাকেই বলবো হিঞ্জ, HINGE। কি বললাম, কোন ভাঁজের বক্রতম বিন্দুগুলোকে যোগ করলে যে রেখা পাওয়া যায় তাকে বলবো আমরা হিঞ্জ। চলে আসে এরপরে বাহু। ভালো করে বোঝার চেষ্টা করো, কোন ভাঁজের শীর্ষদেশ থেকে
কোন ভাঁজের শীর্ষদেশ থেকে নিকটের নিম্নদেশ পর্যন্ত, কোন ভাঁজের শীর্ষদেশ থেকে নিকটের নিম্নদেশ পর্যন্ত দুই দিকের অংশকে, কোন ভাঁজের শীর্ষদেশ থেকে নিকটের নিম্নদেশ পর্যন্ত দুই দিক অংশের প্রত্যেকটাকে বাহু বলা হয়। মানে এটা একটা ভাঁজের বাহু, এটা একটা ভাঁজের বাহু। বোঝা গেল? কি বললাম? কোন ভাঁজের শীর্ষদেশ থেকে নিকটের নিম্নদেশ পর্যন্ত শিলা স্তরকে বলা হয় বাহু। তার মানে একটা ভাঁজের বাহু, বাঁ দিকে একটা বাহু পাবো, আমরা ডান দিকেও একটা বাহু। এটা একটা বাহু, পুরোটা একটা বাহু, এটাও একটা বাহু। এগুলোকে বলবো আমরা ভাঁজের বাহু বা লিম। ভাঁজের বাহু বা লিম। এবার আসি অক্ষতল। অক্ষতলটা ভালো করে বোঝার চেষ্টা করো। কোন ভাঁজকে যদি তার উচ্চ বিন্দুগুলি থেকে, যেখানে ভাঁজ বেশি বক্রতা প্রাপ্ত হয়েছে, কোন ভাঁজের উচ্চতম বক্রতা প্রাপ্ত স্থানগুলিকে ওই বরাবর যদি একটা ভাঁজকে আমরা কেটে দিতে পারি, ওই ভাঁজকে যদি সমান দুভাগে ভাগ করে দিতে পারি, ধরো এরকম, যেহেতু এখানে সর্বোচ্চ বাঁক নিয়েছে, এখানে বাঁক নিয়েছে, যদি কেটে দিতে পারি, তাহলে এই তল বরাবর, যে তল বরাবর কোন একটা ভাঁজ দুদিকে সমান ভাগে বিভক্ত, কোন একটা তল বরাবর, যে ভাঁজের কোন একটা তল বরাবর দুদিকে সমান ভাগে বিভক্ত, এই তলটাকেই বলা হচ্ছে কি? অক্ষতল। এই তলটাকেই বলা হচ্ছে আমাদের কি? অক্ষতল। বুঝতে পারলাম? কি বললাম? কোন ভাঁজকে যে কাল্পনিক তল বরাবর মোটামুটি সমান দুভাগে ভাগ করা যায়, তাকেই বলবো আমরা অক্ষতল। নেক্সট চলে আসি আমরা আয়াম। ভালো করে বোঝার চেষ্টা করো। এই জিনিসগুলো বুঝতে পারলে তোমাদের ভাঁজ ক্লিয়ার হয়ে যাবে। ওকে, নেক্সট দেখো আয়াম কাকে বলে। যে রেখা বরাবর একটি কাল্পনিক অনুভূমিক তলের সাথে ভাঁজপ্রাপ্ত শিলাস্তরটি ছেদ করে। কি বললাম? যে রেখা বরাবর একটি কাল্পনিক অনুভূমিক তলের সাথে ভাঁজপ্রাপ্ত শিলাস্তরটি ছেদ করে, তাকে ভাঁজের আয়াম রেখা বলা হয়। ধরো এর যদি একটা অনুভূমিক তল আঁকা হয়, অনুভূমিক তলটাও বুঝে নাও কি জিনিস অনুভূমিক তল। এটা একটা ভাঁজপ্রাপ্ত এলাকা। এবার ধরো কোন একটা ভাঁজপ্রাপ্ত এলাকা, অনুভূমিক তল বলতে এরকম অংশ একটা কাটলাম, এরকম একটা অংশ নিলাম, এটা আমাদের অনুভূমিক তল। এইভাবে দেখছে, যেটা খারাপ ভাবে দেখছে সেটা কি দিলাম? অক্ষতল। আর হচ্ছে অনুভূমিক তল। তো কোন ভাঁজের অনুভূমিক তল বরাবর ভাঁজের যে রেখা পাওয়া যায়, কি বললাম? যে রেখা বরাবর একটি কাল্পনিক অনুভূমিক তলের সাথে ভাঁজপ্রাপ্ত শিলাস্তরটি ছেদ করে, ঠিক আছে, এটাকেই বলবো আমরা কি? এটাকেই বলবো কোন ভাঁজের আয়াম। বোঝা গেল? আয়ামকে ইংরেজিতে বলা হয় স্ট্রাইক। নেক্সট, অনুভূমিক তলের সঙ্গে ভাঁজের বাহু যে কোণে নত থাকে। দেখো এটা আমাদের যদি অনুভূমিক তল হয়, ভালো করে দেখবো, এটা যদি আমাদের অনুভূমিক তল হয়, তাহলে এই অনুভূমিক তলের সঙ্গে যে ভাঁজের বাহু দেখতে পাচ্ছ, এটা ভাঁজের বাহু। তাহলে অনুভূমিক তলের সঙ্গে ভাঁজের বাহু যে কোণে নত থাকে, ভালো করে চেষ্টা করো। এই যে আমাদের অনুভূমিক তল এবং এটা যে ভাঁজের বাহু, অনুভূমিক তলের সঙ্গে ভাঁজের বাহু যে কোণে নত থাকে, সেই কোণটাকেই বলা হয় নতি। এই নতি দু প্রকার হতে পারে, একটা হচ্ছে ট্রু ডিপ, এটাকে ডিপ বলা হয়, একটা হচ্ছে অ্যাপারেন্ট ডিপ। নতি দুই প্রকার, ট্রু ডিপ এবং অ্যাপারেন্ট ডিপ, প্রকৃত নতি এবং আপাত নতি। কি বললাম? অনুভূমিক তলের সাথে ভাঁজের বাহু যে কোণে নত থাকে, অনুভূমিক তলের সঙ্গে ভাঁজের বাহু যে কোণে নত থাকে, সেই কোণটাকে আমরা বলবো কোন শিলাস্তরের নতি। ইজ ইট ক্লিয়ার? ভাঁজের মোটামুটি অবস্থাগুলো ক্লিয়ার। তাহলে আমরা ভাঁজ কিভাবে সৃষ্টি হওয়ার সাথে সাথে আমরা দেখে ফেললাম ভাঁজের বিভিন্ন অংশ। কোনটাকে আমরা অক্ষতল বলছি, কোনটাকে আমরা বাহু বলছি, কোনটা শীর্ষদেশ, কোনটা নিম্নদেশ, কোনটা নতি, কোনটা আয়াম, এগুলো কিন্তু আমরা দেখে ফেললাম। এখন আমরা দেখবো এইসব তথ্যের ভিত্তিতে ভাঁজ কত প্রকার হতে পারে। ইজ ইট ক্লিয়ার? দেখবো, চলো। ভাঁজ কত প্রকার হতে, ভাঁজের কোন নির্দিষ্ট প্রকার তুমি পাবা না। ভাঁজকে অনেক রকম ভাবে, অনেক ভাবে ভাগ করা যায়। তবে যে ভাঁজগুলো
দেখা যায় সচরাচর সমস্ত ভাঁজ নিয়ে, সমস্ত প্রকার ভাঁজ নিয়ে আজকে আমরা আলোচনা করব। ডায়াগ্রাম দেখো, ছবি দেখো, তোমাদের ধারণা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। দেখো প্রথম যে ভাঁজের কাছে আসবো সেটা হচ্ছে আমাদের ঊর্ধ্বভঙ্গ। আমি একটা ভাঁজ আঁকি, দেখো একটা ভাঁজ আঁকলাম। ঊর্ধ্বভঙ্গ কাকে বলছে? প্রথম পয়েন্ট আমাদের কিন্তু ঊর্ধ্বভঙ্গ, প্রথম পয়েন্ট আমাদের ঊর্ধ্বভঙ্গ। ঊর্ধ্বভঙ্গের ইংরেজি কি কে বলতে পারবে? ইংরেজি হচ্ছে অ্যান্টিক্লাইন। ঊর্ধ্বভঙ্গের ইংরেজি হচ্ছে অ্যান্টিক্লাইন। ভালো করে বোঝার চেষ্টা করো। দেখো কোন একটা এলাকায় যে ভাঁজ প্রাপ্ত হয়, এবং দেখো কোন একটা এই ভাঁজের এক জায়গায় অবতল আকৃতি আছে, আবার এক জায়গায় উত্তল আকৃতি আছে, আবার অবতল যাচ্ছে, আবার উত্তল ভাবে চলে যাচ্ছে। এই ভাঁজের উত্তল অংশটিকে বলা হয় ঊর্ধ্বভঙ্গ। কি বলা হয়? কোন ভাঁজের উত্তল অংশটাকে বলা হয় ঊর্ধ্বভঙ্গ। কোন ভাঁজের উত্তল অংশটাকে বলা হয় ঊর্ধ্বভঙ্গ। এই ঊর্ধ্বভঙ্গ যখন অনেকগুলো, যখন দেখো সিম্পল একটা ভাঁজে যদি শিলা যদি অনেক নরম হয়, ভালো করে বুঝবা, কোন একটা এলাকার শিলা যদি খুব নরম হয়, নরম শিলাস্তর যেন ঊর্ধ্বভঙ্গ কিন্তু অনেক ছোট 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 কি হয়, অনেক ছোট 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 ভাঁজ সৃষ্টি হয়। ঊর্ধ্বভঙ্গের মধ্যেও অনেক ছোট 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 ভাঁজ সৃষ্টি হয়। এই ছোট ছোট ভাঁজগুলো তখন বলবো ঊর্ধ্বভঙ্গ ধারা। এই ভাঁজটা যেমন ঊর্ধ্বভঙ্গ, কিন্তু ঊর্ধ্বভঙ্গের মধ্যে যখন ছোট ছোট ঊর্ধ্বভঙ্গ তৈরি হয়, অধভঙ্গ তৈরি হয়, তখন এটাকে বলবো ঊর্ধ্বভঙ্গ ধারা। কি বলবো? ঊর্ধ্বভঙ্গ ধারা, অ্যান্টিক্লোরিয়াম। নেক্সট দেখো সেই ঊর্ধ্বভঙ্গ, দেখো যেটা উত্তল ভাবে অবস্থান করছে সেটা ঊর্ধ্বভঙ্গ, কিন্তু যেটা অবতল ভাবে অবস্থান করছে অবশ্যই সেটাকে কি বলবো? সেটা বলবো আমরা অধভঙ্গ। সেটাকে আমরা বলবো কি? সেটাকে বলবো অধভঙ্গ, বা ইংরেজিতে করতে গেলে হয় সিনক্লাইন। যদি ঊর্ধ্বভঙ্গে অ্যান্টিক্লাইন হয় তাহলে অধভঙ্গ হবে সিনক্লাইন। বোঝা গেল? আবার সেম ভাবে ঊর্ধ্বভঙ্গের মধ্যে মতোই যদি অধভঙ্গেও ছোট 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 ভাঁজ প্রাপ্ত হয়, এটা কখন হবে? যখন কোন একটা শিলাস্তর নরম অবস্থায় থাকবে, তখন তার মধ্যে ভাঁজের বেশি রকম ভাঁজ সৃষ্টি হবে। আর তখন যখন ছোট ছোট ভাঁজ, অধভঙ্গের মধ্যে যখন ছোট ছোট ভাঁজ সৃষ্টি হবে, তখন তাকে বলবো অধভঙ্গ ধারা। তখনই তাকে বলবো অধভঙ্গ ধারা, অধভঙ্গ ধারা। বোঝা গেল? ইজ ইট ক্লিয়ার? এই প্রবলেম? চলে আসি পরের ভাঁজ। আমাদের দুটো হয়ে গেল, ঊর্ধ্বভঙ্গ ভাঁজ হয়ে গেল এবং অধভঙ্গ ভাঁজ হয়ে গেল। ওকে, এবার আমরা 3 নম্বরে চলে আসবো। ভাঁজের সবচেয়ে জ্যামিতিক রূপ, যে ভাঁজে প্রদান করে জ্যামিতিক ভাবে প্রত্যেকটা জিনিস স্পষ্ট বোঝা যায়। 3 নম্বর সেটা কি? প্রতিসম ভাঁজ। এরপরে 3 নম্বরে দেখাবো প্রতিসম ভাঁজ, যেটা বলা হয় সিমেট্রিক্যাল ফল্ট। ইংরেজিতে কি বলা হয়? সিমেট্রিক্যাল ফল্ট। কি? কোন একটা ভাঁজ প্রাপ্ত এলাকা যদি যে অক্ষতল বরাবর, কোন একটা ভাঁজের অক্ষতল বরাবর দুই দিকের বাহু যদি সমান কোণে হেলে থাকে, কোন একটা ভাঁজের অক্ষতল বরাবর দুই পাশের বাহু যদি সমান কোণে নত থাকে, দুই পাশের বাহু যখন সমান কোণে নত থাকবে, তখন সেই ভাঁজটাকে বলবো প্রতিসম ভাঁজ। কি বললাম? কোন একটা ভাঁজের অক্ষতল বরাবর দুই পাশের বাহু যদি সমান কোণে নত থাকে, তখন তাকে আমরা বলবো প্রতিসম ভাঁজ। ভাঁজে যদি কি হবে? সমান পরিমাণ চাপ দেবে। এই ভাঁজের আরেকটা কারণ হচ্ছে, এই ভাঁজ কখন সৃষ্টি হয়? যখন দেখবো বাঁ দিক থেকেও এবং ডান দিক থেকেও সংকোচন বল সমান হবে, তখন এই সমান চাপ দেওয়ার ফলে ভূপৃষ্ঠ সমানভাবে উঁচু উঠবে, যার জন্য প্রতিসম ভাঁজ কিন্তু সৃষ্টি হতে পারে। ওকে, এবং এদের নতি কিন্তু সমান হবে, কিন্তু পরস্পর বিপরীতমুখী হবে। নতি সমান হবে কিন্তু পরস্পর বিপরীতমুখী হবে। ক্লিয়ার? চলে আসে এবার 4 নম্বরে, অপ্রতিসম ভাঁজ। 4 নম্বরে চলে আসবো কি? অপ্রতিসম ভাঁজ। অপ্রতিসম ভাঁজ যাকে বলা হচ্ছে অ্যাসিমেট্রিক্যাল ফল্ট। ওটা সিমেট্রিক্যাল ফল্ট আর এটা হচ্ছে অ্যাসিমেট্রিক্যাল ফল্ট। একটু দেখো, যে প্রতিসম ভাঁজগুলো ভিন্ন মাত্রায় চাপ প্রয়োগ করার ফলে যখন সংকোচন বল বা চাপ বা পীড়ন যখন ভিন্ন মাত্রা হবে, তখন ভাঁজ একদিক থেকে একটু বেঁকে যাবে।
একদিক থেকে একটু বেঁকে যাবে, তখন অক্ষতল পুরোপুরি 90 ডিগ্রি কোণে কিন্তু হবে না, তখন অক্ষতল কিন্তু একটু বেঁকে থাকবে। যখন কোনো ধরো এদিক থেকে চাপ বেশি দেওয়া হয়েছে, এদিকে চাপটা কিন্তু কম, এদিকে চাপ বেশি দিতে পারেনি, ফলে একদিকে চাপ বেশি হওয়ার দরুন ভাঁজ কিন্তু একটু হেলে অবস্থান করছে, তখন কিন্তু নতিটা সমান থাকছে না, এই স্পেসের নতি কিন্তু সমান থাকছে না, এটা কম হলে এটা বেশি, একটা বেশি হলে একটা কম হয়ে যায়, নতি সমান থাকে না। ভাঁজের দুদিক থেকে ভিন্ন মাত্রায় চাপ প্রয়োগ করলে কি হয়, ভাঁজটি একদিকে নত থাকে এবং অক্ষতল উল্লম্ব অবস্থায় থাকে না, তাকেই বলা হয় অপ্রতিসম ভাঁজ। এর যে অক্ষতল আছে এর আগে দেখলাম প্রতিসম ভাঁজে কি হয়, প্রতিসম ভাঁজে অক্ষতল কি হয়, সমান থাকে, কিন্তু অপ্রতিসম ভাঁজে অক্ষতল সমান থাকে না, দ্যাট ইজ কল্ড অপ্রতিসম ভাঁজ, দ্য অ্যাসিমেট্রিক্যাল ফল। 4 নম্বর গেলে অ্যাসিমেট্রিক্যাল ফল। এবার আমরা দেখব উল্টানো ভাঁজ বা ওভারটার্ন ফোল্ড কি। উল্টানো ভাঁজ বা ওভারটার্ন ফোল্ড কি? 5 নম্বরে দেখব উল্টানো ভাঁজ। টার্ম গুলো মাথায় রাখো। উল্টানো ভাঁজের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ওভারটার্ন, ওভারটার্নড ফোল্ড। এই ওভারটার্ন ফোল্ড আসলে কি? এটাকে যেমন উল্টানো ভাঁজ বলে, মাথায় রাখবা এটাকে আবৃত ভাঁজও বলা হয়, এটাকে বিপর্যস্ত ভাঁজও বলা হয়। মাথায় রাখার চেষ্টা করো, তিনটাই কিন্তু এক, উল্টানো ভাঁজ, আবৃত ভাঁজ, বিপর্যস্ত ভাঁজ, দ্যাট ইজ ইংরেজিতে বলা হয় ওভারটার্ন ফোল্ড। এটার ক্ষেত্রে কি হয় না, এটা এক প্রকার অপ্রতিসম ভাঁজই বলা হয়, যেখান থেকে একদিক থেকে অধিক চাপের ফলে ভাঁজটি কি অক্ষ কাত হয়ে যায়, ভাঁজটির অক্ষ কাত হয়ে যায় এবং দুটি বাহু একদিকে নত থাকে, তখন দুটি বাহু একদিকে নত থাকে। যদি ভাঁজটা কোনো একটা অপ্রতিসম ভাঁজ যদি একদিক অধিক চাপ দেওয়ার ফলে ভাঁজটা অতিরিক্ত বেঁকে যায়, তখন কি হয়, তখন দুই বাহুর নতি কিন্তু একই দিকে হেলানো থাকে, দুই বাহুর নতি কিন্তু একই দিকে হেলানো থাকে। দেখো এটা কিন্তু একটা অপ্রতিসম ভাঁজের কিন্তু একটি ভাগ। অপ্রতিসম ভাঁজ মানে কি দুদিক থেকে সমান পীড়ন দেবে না, একদিক বেশি দেবে তো একদিক কম দেবে। এরকম অসম কারণের জন্য একদিকের ভাঁজ বেশি বেঁকে যায়, এবং বেঁকে যাওয়ার কারণে এদের যে নতি হয়, দুই বাহুর যে নতি হয় সেটা একই দিকে হেলে থাকে, দ্যাট ইজ কল্ড উল্টানো ভাঁজ বা ওভারটার্নড ফোল্ড। বোঝা গেল? নেক্সট, সমনত ভাঁজ। 6 নম্বর হচ্ছে সমনত ভাঁজ। 6 নম্বর কি? সমনত ভাঁজ। এই সমনতকে ভাঁজকে ইংরেজিতে বলতে গেলে বলা হয় কি, ইংরেজিতে বলা হয় আইসোক্লিনাল ফোল্ড, ইংরেজিতে বলা হয় আইসোক্লিনাল ফোল্ড। ওকে, সমনত ভাঁজটা কি? সমনত ভাঁজ কি না, যে ভাঁজের এক প্রকার উল্টানো দিক থেকে একদিক থেকে আসা চাপ এতটাই বেশি হয়, ভাঁজের দুটি বাহু আবার একই কোণে নত হয়ে যায়। ঠিক আছে, প্রায় উল্টানো ভাঁজের মতোই, কিন্তু এটা কিন্তু বাঁকটা আরো বেশি হবে। সমনত ভাঁজ, যে ভাঁজের দুটি বাহুর নতির পরিমাণ সমান এবং পরস্পর সমান্তরাল ভাবে একই দিকে হেলে অবস্থান করে, যে বাহুর যে ভাঁজের দুটি বাহুর নতি প্রায় সমান এবং কি হয় একই দিকে হেলে অবস্থান করে, যাদের নতি একই দিকে হয় সেগুলোকেই বলা হবে সমনত ভাঁজ, সেগুলোকেই বলা হবে সমনত ভাঁজ। কেমন দেখতে হবে? ঠিক এইরকম দেখতে হবে, সমান নতিতে বিস্তৃত হবে, দ্যাট ইজ কল্ড সমনত ভাঁজ। তাদের নতি কিন্তু একই দিকে হবে। ওকে, কি বললাম? সমনত ভাঁজ, যে ভাঁজে দুটি বাহুর নতির পরিমাণ সমান ও পরস্পর সমান্তরাল ভাবে অবস্থান করে। দেখো এই ভাঁজের সঙ্গে এই ভাঁজ মিলিয়ে দেখো, সমান্তরাল ভাবে অবস্থান করছে, প্যারালাল, দ্যাট ইজ কল্ড সমনত ভাঁজ বা আইসোক্লিনাল ফোল্ড। নেক্সট আমরা চলে যাব সাহিত্য ভাঁজ বা রিকাম্বেন্ট ফোল্ড। 7 নম্বরে আসবো সাহিত্য ভাঁজ বা রিকাম্বেন্ট ফোল্ড। বুঝতে পারছো, নাম থেকেই বোঝা যাচ্ছে সাহিত্য মানে কি হতে পারে। রিকাম্বেন্ট ফোল্ড, এই রিকাম্বেন্ট ফোল্ড কি? ভাঁজটির একদিক থেকে আসা চাপ এতটাই বেশি হয় যে অক্ষতল প্রায় ভূমির সমান্তরাল হয়, একদিক থেকে আসা চাপ
একদিক থেকে আসা চাপ এতটাই বেশি হয়, এতটাই বেশি হয় যে এর যে অক্ষতল, এটা যদি আমার ভূমিভাগ হয়, তাহলে এর যে অক্ষতল প্রায় ভূমিভাগের সমান্তরাল হবে, প্রায় অনেকটাই কাছাকাছি হবে। ভূমির সঙ্গে অক্ষতল প্রায় সমান সমান হবে, মানে একদিক থেকে চাপ এতটাই বেশি, এতটাই পীড়নটা বেশি, এতটাই বেশি যে একদিকের বাহু প্রায় ভূপৃষ্ঠের সঙ্গে কি হবে, অক্ষতলটা প্রায় সমান্তরাল হবে, খুব কাছাকাছি থাকবে। দ্যাট ইজ কল্ড রিকাম্বেন্ট ভাঁজ বা শায়িত ভাঁজ। এবার দেখো ব্যাপারটা হচ্ছে ভাঁজ যখন অতিরিক্ত বেড়ে গেল, শায়িত ভাঁজ যখন সৃষ্টি হলো, এই ভাঁজটা থেকে আমি একটু দেখাই। যখন এইভাবে কোনো ভাঁজ সৃষ্টি হচ্ছে, ধর এরকম ভাঁজ সৃষ্টি, ভাঁজটা কি এতটা বেঁকে যাওয়ার ফলে হঠাৎ একসময় ফেটে যায়, ফেটে গিয়ে কি হবে, একটা অংশ আগের দিকে চলে যাবে, একটা অংশ পেছনে পড়ে থাকবে। ভালো করে বোঝো, যখনই একটা শায়িত ভাঁজ এতটাই বাঁক নেয় যে একটা অংশ মধ্যখান থেকে এদিক থেকে ফেটে গিয়ে এই রেখা বরাবর ভূপৃষ্ঠ বরাবর একটা ভাগ ওদিকে চলে যায়, একটা ভাগ এদিকে চলে আসে, বিপরীত দিকে গমন করে, ঠিক আছে। যেটা উপর দিকে চলে গেল সেটাকে আমরা বলছি ওভার থ্রাস্ট। এই শায়িত ভাঁজের একটা অংশ, সেটাকে আমরা বলবো ওভার থ্রাস্ট। ওকে, আর যেটা নিচের দিকে থেকে গেল সেটাকে বললাম আমরা আন্ডার থ্রাস্ট। ওভার থ্রাস্ট আর নিচেরটা হবে আন্ডার থ্রাস্ট। কোন ভাঁজে কি হলো, শায়িত ভাঁজের একদিক থেকে চাপ এতটাই বেশি হয় যে ভাঁজের সহন ক্ষমতার বাইরে চলে যায়, তখন কি হয়, অক্ষ বরাবর অংশটি ফেটে যায় এবং ফাটল বরাবর কি হয়, উপরের অংশটি বিচ্ছিন্ন হয়ে সামনের দিকে উৎক্ষিপ্ত হয়, দ্যাট ইজ কল্ড ওভার থ্রাস্ট। আর এটা অংশ বিচ্ছিন্ন হয়ে কি হয়, অনুকূলে উৎক্ষিপ্ত হলে, চাপের অনুকূলে উৎক্ষিপ্ত হলে, দ্যাট ইজ কল্ড আন্ডার থ্রাস্ট। এই ওভার থ্রাস্ট বা আন্ডার থ্রাস্ট বিভিন্ন রকম হয়। বড় আকারের শায়িত ভাঁজ থেকে যদি শায়িত ভাঁজ অনেক বৃহৎ আকৃতির হয়, ভালো করে বুঝে দেখো, যখন শায়িত ভাঁজ অনেক বৃহৎ আকৃতির হয়, যখন শায়িত ভাঁজ অনেক বৃহৎ আকৃতির হয়, তখন উৎস থেকে কয়েক কিলোমিটার দূরে সরে যায়, তখন একটা অংশ উৎস থেকে কয়েক কিলোমিটার দূরে সরে যেতে বাধ্য হয়, কয়েক কিলোমিটার, ভেবে দেখো, কয়েক কিলোমিটার দূরে সরে যেতে বাধ্য হয়। আর তখনই তাকে আমরা বলবো ন্যাপ, তখনই তাকে আমরা বলবো কি, ন্যাপ। যখন অনেক দূরে সরে যাবে তখনই আমরা বলবো তাকে ন্যাপ। মাথায় রেখো, ন্যাপ কথার অর্থ হলো টেবিল ক্লথ, ইংরেজিতে করলে টেবিল ক্লথ। এটা কিন্তু প্রশ্নই তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। ন্যাপ হচ্ছে NAPPE, এই ন্যাপ কথার অর্থ হচ্ছে টেবিল ক্লথ। ওকে, অনেক দূরে যখন সরে যাবে একটা শায়িত ভাঁজের একটা অংশ, তখন তাকে বলবো আমরা ন্যাপ। আর মাথায় রেখো, এই যে ন্যাপ কথাটা, এটা কিন্তু ফরাসি শব্দ। ন্যাপ কথাটা হচ্ছে ফরাসি শব্দ, এর অর্থ হচ্ছে টেবিল ক্লথ। এবার এই ন্যাপ সম্বন্ধে আরেকটা তোমাদের জানতে হবে। যখন সিরাজটা ফেটে গেল, বিচ্ছিন্ন হয়ে গেল, ভালো করে বোঝো, আমি তিনটা জিনিস রাখছি। এই ভূপৃষ্ঠ বরাবর একটা অংশ বিচ্ছিন্ন হয়ে যে এরকম ভাবে হলো, এই বিচ্ছিন্ন অংশটা যদি খুব কাছে পড়ে, যদি বিচ্ছিন্ন অংশটা কাছে থাকে, অতি নিকটে থাকে, ভালো করে বুঝে দেখো, এই ন্যাপের একটা অংশ যদি ভূপৃষ্ঠ ঠিক কাছাকাছি থাকে, তখন মানে যেখান থেকে ফাটলো, ফাটল ধরলো এবং উৎক্ষিপ্ত হয়ে বেরিয়ে গেল, সেটা যদি কাছাকাছি থাকে তখন তাকে বলবো অটকথন। যদি কিছুটা দূরে যায়, আরো কিছুটা দূরে যায়, তখন তাকে কি বলবো, যদি একটু কিছু নিকটে থাকে তাকে অটকথন, কিছুটা দূরে গেলে তাকে বলি প্যারা অটকথন, কিছুটা দূরে গেলে তাকে আমরা বলি প্যারা অটকথন। এবং যদি সর্বোচ্চ দূরে যায়, যেটা অনেক কিলোমিটার পর্যন্ত যেতে পারে, সেটাকে আমরা বলি অলক্ষণ। মাথায় রেখো, এই থ্রাস্টে এই নেপের একটা অংশ যখন বিচ্ছিন্ন হয়েছে, তখন কাছাকাছি পড়ে থাকলে অটকথন, কিছুটা দূরে পড়ে থাকলে প্যারা অটকথন, যদি অনেকটা দূরে পড়ে তাহলে সেটা হবে অলক্ষণ। বোঝা গেল? ওভার থ্রাস্ট বা আন্ডার থ্রাস্টের ফলে ভাঁজের ছিন্ন অংশটি যদি ভাঁজের লাগোয়া এলাকায় পড়ে, তখন তাকে বলবো অটকথন। কিছুটা দূরে গিয়ে পড়লে তাকে বলবো প্যারা অটকথন, এবং অনেক দূরে গিয়ে পড়লে তাকে আমরা বলবো অলক্ষণ। ইজ ইট ক্লিয়ার? আমাদের ন্যাপ শায়িত ভাঁজ হয়ে গেল। এবার আমরা আসবো কি, বাক্স ভাঁজে।
এবার আমরা আসবো কিসে, বাক্স ভাঁজে। বাক্স ভাঁজটা আসলে কি, 8 নম্বর হচ্ছে বাক্স ভাঁজ, বক্স ফোল্ড। 8 নম্বর বাক্স ভাঁজ। এটা আবার কেমন, এটা আবার কেমন, বাক্স ভাঁজটা আবার কেমন হতে পারে দেখে নাও। বলছে ভাঁজের শীর্ষদেশ আর নিম্নদেশ চওড়া ও চ্যাপ্টা হয়, দুটি করে হিঞ্জ রেখা থাকে। ভালো করে বোঝো, যদি শীর্ষদেশ চ্যাপ্টা হয় তাহলে এইরকম ভাঁজ সৃষ্টি হতে পারে, এরকম ভাঁজ সৃষ্টি হতে দেখা যায়। যেহেতু শীর্ষদেশ চ্যাপ্টা বা নিম্নদেশ চ্যাপ্টা আকৃতি, তখন এই ভাঁজের দুটো হিঞ্জ রেখা পাওয়া যায়, একটা এদিকে, ভালো করে এইভাবে আঁকি, আমি 3D আকারে আঁকি, তাহলে কি দেখতে পাবো, দুটো হিঞ্জ রেখা পাবো। কটা হিঞ্জ রেখা পাবো, দুটো হিঞ্জ রেখা পাবো। দেখো এটা একটা হিঞ্জ রেখা, এটা একটা হিঞ্জ রেখা। তাহলে কোন ভাঁজ যদি কোনাকুনি মানে গোল ভাবে মসৃণ ভাবে না হয়ে একটু কোনাকুনি সৃষ্টি হয়, তখন কোন একটা ভাঁজে দুটো কি পাওয়া যায়, দুটো হিঞ্জ রেখা পাওয়া যায়, তখন সেই ভাঁজকে বলবো আমরা কি, বাক্স ভাঁজ। ক্লিয়ার? এটা গোল আকার সদৃশ হবে না, বাক্সের মতো দেখতে হবে, তাই এটাকে বলা হয় বাক্স ভাঁজ। বোঝা গেল? সবাই বুঝতে পারছো? কেমন বুঝতে পারছো একটু জানিয়ে দাও কমেন্ট বক্সে কমেন্ট করে। এবারে আমরা চলে আসি তীক্ষ্ণ ভাঁজ। বাক্স ভাঁজের পরে আমরা দেখবো এবার তীক্ষ্ণ ভাঁজ। 9 নম্বর তীক্ষ্ণ ভাঁজ। শিয়ার ফোল্ড বলা হয়, এটাকে কি বলা হয়, শিয়ার ফোল্ড বলা হয়। তীক্ষ্ণ ভাঁজটা কি, যখন সংকোচন বলের প্রভাবে ভাঁজের কি হয়, ভাঁজের শীর্ষদেশ বা ওই দেশগুলো তীক্ষ্ণ আকৃতি প্রাপ্ত হয়, এইভাবে, মানে স্মুথ হয় না, স্মুথ হয় না, স্মুথ হয় না। এই যে শীর্ষদেশগুলো দেখছো, এগুলো তীক্ষ্ণ আকৃতির সৃষ্টি হয়, মানে এটা একটা হওয়ার কারণ আছে। যখন সমপরিমাণ সৃষ্টি হয় না, বা শিলাগুলো যখন অতিরিক্ত কঠিন হয়, যখন অনমনীয় শিলাস্তর হয়, তখন এইভাবে ক্র্যাকস দেখা যায়। আর এইভাবে তীক্ষ্ণ গুলো, ঊর্ধ্ববঙ্গের অধোবঙ্গের তীক্ষ্ণ গুলো মানে ধারগুলো কিনারগুলো অতিরিক্ত তীক্ষ্ণ হয়ে যায়। এই জন্য এই ভাঁজকে বলা হয় তীক্ষ্ণ ভাঁজ। এদের শীর্ষদেশ কি হয় এবং নিম্নদেশ কি হয়, তীক্ষ্ণ আকৃতি প্রাপ্ত হয় বলে এগুলোকে আমরা শিয়ার ফোল্ড বা তীক্ষ্ণ ভাঁজ বলতে পারি। তবে এর আরেকটা নাম আছে, যে নামটা হচ্ছে শেভরন ফোল্ড, CHEVRON, শেভরন ফোল্ড। কি বললাম, শেভরন ফোল্ড। তীক্ষ্ণ ভাঁজের আরেকটা নাম হচ্ছে শেভরন ফোল্ড। চলে আসি মুক্ত ভাঁজ। 10 নম্বর। ভালো করে বুঝতে হচ্ছে, ডায়াগ্রাম দেখো, ডায়াগ্রাম দেখলে সমস্ত ধারণা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। এরপর আসবো আমরা 10 নম্বরে চলে আসবো মুক্ত ভাঁজ বা ওপেন ফোল্ড। মুক্ত ভাঁজ বা ওপেন ফোল্ড, এটা আবার কি, মুক্ত ভাঁজটা আবার কি না, বলছে দৃঢ় শিলাস্তরে ভাঁজ করলে ভাঁজের সব জায়গায় শিলাস্তর সমান পুরু থাকে। দৃঢ় শিলাস্তরে, দৃঢ় শিলাস্তরে ভাঁজ করলে কি হয়, পুরুত্ব সব জায়গায় সমান থাকে। ধরো এটা ভাঁজের একটা আমার, এর নিচে যে শিলাস্তর আছে, আবার এর নিচে শিলাস্তর আছে, এগুলো যে পুরুত্ব আছে, বেদ আছে কিনা এই শিলাস্তরে, যে ভাঁজের একটা স্তর আরেকটা স্তরের বেদ গুলো পরস্পর কি হয়, সমান হয়, তখন তাকে আমরা বলছি মুক্ত ভাঁজ। মানে উপরের শিলাস্তর, নিচে একটা শিলাস্তর বিভিন্ন শিলাস্তর গঠন হতে পারে, হয়তো কোনটা নরম বা শক্ত হতে পারে, আবার দুটোই নরম দুটোই শক্ত হতে পারে। যেভাবে থাকুক না কেন, কি হবে, একটা শিলাস্তর আরেকটা শিলাস্তর যে বেদ গুলো থাকে সেটা কিন্তু সমান ভাবে সৃষ্টি হয়, কোনো অ্যাচাল প্যাচাল হয় না। দ্যাট ইজ কল্ড, এটাকে বলা হয় মুক্ত ভাঁজ। ওকে, বোঝা গেল? তাহলে এর উল্টো দিকটা দেখে, যদি দেখি আমরা, তাহলে একটা ভাঁজ যদি মুক্ত হয় তাহলে আরেকটা কি হবে, বদ্ধ হতে বাধ্য। তাহলে বদ্ধ হতে পারে, তাহলে পরবর্তী ভাঁজ আমাদের হচ্ছে বদ্ধ ভাঁজ। ওকে, 11 নম্বরকে বদ্ধ ভাঁজ বা টাইট ফোল্ড, ইংরেজিতে বলা হয় টাইট ফোল্ড। এই বদ্ধ ভাঁজটা কি, অনমনীয় বা নরম শিলাস্তরে ভাঁজ করলে পদার্থের প্রবাহের ফলে বাহুদের সরু ও শীর্ষদেশ নিম্নদেশ মোটা হয়ে যায়। বাহুদের সরু আর শীর্ষদেশ নিম্নদেশ মোটা হয়ে যায়। যে ভাঁজের শীর্ষদেশ নিম্নদেশ মোটা হয়ে যায় কিন্তু বাহু হয়ে যায় সরু, সেই ভাঁজকে বলবো আমরা কি, সেই ভাঁজকে বলবো আমরা বদ্ধ ভাঁজ। কেমন, ধরো এটা আমার ভাঁজ, এটা একটা ভাঁজ, এই যে শীর্ষদেশ, আবার দেখো এই যে বাহু দেশ,
এই যে শীর্ষদেশ দেখো, এই যে বেদটা দেখছো কত চওড়া, এখানকার বেদটা দেখো কত পাতলা। তাহলে এরকম ভাঁজ যখন অসম পীড়নের ফলে সৃষ্টি হয়, তখন বেদ গুলো সব জায়গায় সব শিলাস্তরে সমান থাকে না। শীর্ষদেশ বলো তা আবার নিম্নদেশ বলো, শীর্ষদেশ বলো কি নিম্নদেশ বলো, সেগুলো মোটা হয়ে যায়, তার বেদটা পুরো হয়ে যায়, কিন্তু বাহুদেশ দেখো পাতলা থাকে। এই ধরনের ভাঁজকে বলবো আমরা বদ্ধ ভাঁজ। এই ধরনের ভাঁজকে বলবো আমরা বদ্ধ ভাঁজ, টাইট ফোল্ড। এবার আছে আকর্ষণ হবে ড্রাগ ফোল্ড। 12 নম্বরে আসি ড্রাগ ফোল্ড বা আকর্ষণ ভাঁজ। এটা আবার কি? আকর্ষণ ভাঁজটা আবার কি? যেটাকে আমরা ড্রাগ বলছি, সেটা কি? দুই শিলাস্তরের মাঝে ধরো নাও কোন একটা শিলায় ভাঁজ পড়েছে, এবং এটা একটা শিলাস্তর আছে, আবার একটা শিলাস্তর আছে, এইভাবে শিলাস্তর গুলো আছে। যদি এইভাবে শিলাস্তর থাকে এবং ধরে নাও এটা শক্ত শক্ত শিলাস্তর, আবার এটাও শক্ত শিলাস্তর, মধ্যখানে কি থাকবে? মধ্যখানে নরম শিলাস্তর থাকে। এইরকম শিলাস্তর গুলো যদি বিন্যস্ত থাকে, শক্ত নরম শক্ত করে বিন্যস্ত থাকে, তাহলে যখন দুদিক থেকে পীড়নের সৃষ্টি হবে, দুই থেকে সংকোচন বল ক্রিয়া করবে, তখন কি হবে না মধ্যে শিলাস্তর গুলোর মধ্যে এগুলোর কোনো কিছু হবে না, এইসব এলাকা খুব বেশি বাঁক নেবে না, কিন্তু মধ্যের শিলাস্তর কি হবে? মধ্যের শিলাস্তরটা একটু বেশি বাঁক নিয়ে ফেলবে, ঠিক এরকম ভাবে মধ্যের শিলাস্তরই কুঞ্চিত হয়ে যাবে। মধ্যের শিলাস্তর কুঞ্চিত হয়ে যাবে, উপরে বা নিচে তেমন কিছু ফারাক পড়বে না, বাট মধ্যস্থ নরম শিলা থাকার দরুন এগুলো বেশি করে ভাঁজ প্রাপ্ত হবে। সেটাকে বলবো আমরা ড্রাগ ফোল্ড বা আকর্ষণ ভাঁজ। কি বললাম? দুটি শক্ত শিলাস্তরের মাঝে কোনো নরম শিলাস্তর অবস্থান করলে শক্ত শিলাস্তর কম ভাঁজ পড়লেও এদের মধ্যে যে নরম শিলাস্তর থাকে সেখানটা ভাঁজ অধিক আকৃতি পরিলক্ষিত হয়, দ্যাট ইজ কল্ড আকর্ষণ ভাঁজ বা ড্রাগ ফোল্ড। বোঝা গেল? এবার আমরা আসি কি অসামঞ্জস্য ভাঁজ। 13 নম্বর যেটা আমরা দেখবো সেটা হচ্ছে অসামঞ্জস্য ভাঁজ। প্রত্যেকটা ভাঁজ কি বোঝা যাচ্ছে সবার? 13 নম্বর হচ্ছে অসামঞ্জস্য ভাঁজ। এই অসামঞ্জস্য ভাঁজটা আবার কি? দেখো নামের মধ্যে দেখো সামঞ্জস্য যেখানে নেই সেটা হচ্ছে অসামঞ্জস্য। তাহলে একটা শিলাস্তরে ভাঁজ সমানভাবে পড়বে না, সমানভাবে যেমন পড়বে না, বাহু বা শিশুদেশ তেমন সমান, কোথাও বাহু পাতলা হবে, কোথাও শিশুদেশ মোটা হবে, কোথাও বাহু মোটা হবে, প্রায় অসমান্তরাল ভাবে কোনো সামঞ্জস্যহীন ভাবে ভাঁজ পড়তে থাকবে। কোনো সামঞ্জস্যহীন ভাবে, এতে কোনো আকৃতি থাকবে না। এটা যতটা শিশুদেশ পুরু, এটা শিশুদেশ পাতলা, এখানে যেমন বেশি করে ভাঁজ সৃষ্টি হয়েছে, এখানে বেশি করে ভাঁজ সৃষ্টি হয়নি, তাই কি না? এইরকম যে শিলাস্তরের ভাঁজের মধ্যে কোনো আকার সদৃশ্য নির্দিষ্ট আকার প্রাপ্ত হয় না, সেই ভাঁজকেই বলবো আমরা অসামঞ্জস্য ভাঁজ। মানে ভূমিরূপের শিলাস্তরের সঙ্গে এদের কোনো সামঞ্জস্য পাওয়া যাবে না। ঠিক আছে? এই ধরনের ভাঁজকে আমরা বলবো অসামঞ্জস্য ভাঁজ। ভাঁজপ্রাপ্ত শিলাস্তরের নমনীয়তা বলো, কাঠিন্যতা বলো, পুরুত্ব বলো, প্রভৃতি পার্থক্যের জন্য কি হয়? ভাঁজের প্রকৃতি নিচ থেকে উপরের দিকে একরকম থাকে না, তাকে আমরা বলবো অসামঞ্জস্য ভাঁজ। নেক্সট 14 নম্বর চলে আসি দোকলম ভাঁজ বা ডেকলমেন্ট। এটাকে বলা হয় ডেকলমেন্ট ভাঁজ। কি বলা হয়? ডেকলমেন্ট ভাঁজ। এটা আবার কি? ডেকলমেন্ট ভাঁজটা আবার কি? ভালো করে বোঝার চেষ্টা করো। এটা একটি চরম পর্যায়ে অসামঞ্জস্য ভাঁজ, যেখানে উপর শিলাস্তরের নিচের শিলাস্তর দ্বারা কোনোভাবে প্রভাবিত হয় না। এটা একটা অসামঞ্জস্য ভাঁজ হবে, বাট উপরের শিলাস্তর যাই থাকুক কিংবা নিচের শিলাস্তর যাই থাকুক, এরা একে অপরকে প্রভাবিত করবে না। এরা যেমন ইচ্ছা যেভাবে ইচ্ছা কিন্তু ভাঁজ প্রাপ্ত হবে। ঠিক আছে? কেমন? ধরো এই যে ভাঁজ, অসামঞ্জস্য ভাঁজই বটে, বাট এটা আরো কোনো মানে যেমন ইচ্ছে তেমন বিস্তারিত হতে পারে, পাতলা মোটা পাতলা মোটা, আবার নিচ থেকে ভাঁজ দিতে হবে, বিভিন্ন শিলাস্তর বিভিন্ন দিকে প্রসারিত হবে, বিভিন্ন শিলাস্তর বিভিন্ন দিকে মুক্ত ভাবে প্রসারিত হবে। এটা একটা অসামঞ্জস্য ভাঁজ, কোনো সামঞ্জস্য নেই, বাট এটা কি করবে? উপরের শিলাস্তরে অপর শিলাস্তর সে কঠিন বা নরম থাকুক, নিচের শিলাস্তরকে কোনোভাবেই প্রভাবিত করবে না, নিচের শিলাস্তরকে কোনোভাবেই প্রভাবিত করবে না, আর সেটাই হবে আমাদের ডেকলমেন্ট ভাঁজ। বোঝা গেল? মোটামুটি সব ভাঁজে আমি প্রায় দেখিয়ে দিলাম।
আশা করি এর চাইতে আর ভাঁজ খুব একটা দেখা যায় না। প্রায় সব ভাঁজই হয়ে গেল। যে মূল মূল ভাঁজের কথা বললাম, সেই মূল মূল ভাঁজের 13টা ভাঁজের কথা, 14টা ভাঁজের কথা আমি বলে দিলাম। ছোটখাটো দু একটা ভাঁজ থাকতে পারে, কি থাকতে পারে আমাকে অবশ্যই কমেন্টে জানাও। ঠিক আছে, অবশ্যই জানাও যে আর এর চাইতে বেশি বা কম, কম বেশি এর চাইতে আর অন্য কোন ধরনের ভাঁজ পাওয়া যায় আমাকে অবশ্যই তোমরা কমেন্টে জানিয়ে দাও। তাহলে আমরা যদি একটু রিপিটেশন করি, একটু প্রথম থেকে যদি একটু শুরু থেকে নিয়ে একটু যদি একটা সার সংক্ষেপ করি, তাহলে কি দাঁড়ালো? ভাঁজ সৃষ্টি হচ্ছে কোন সংকোচন বলের দ্বারা, সংনমন বলের দ্বারা, যাতে করে ভূপৃষ্ঠ তরঙ্গায়িত আকৃতি প্রাপ্ত হচ্ছে, দ্যাট ইজ কল্ড ভাঁজ। ভাঁজ কিভাবে সৃষ্টি হতে পারে? কোন পাতের কারণে সৃষ্টি হতে পারে, ভূ আলোড়নের ফলে সৃষ্টি হতে পারে, ম্যাগমা উত্থানের কারণে সৃষ্টি হতে পারে ভাঁজ। ওকে, ভাঁজে কি কি অংশ দেখলাম? অক্ষতল দেখলাম, অনুভূমিক তল দেখলাম, হিঞ্জ দেখলাম, আয়ন দেখলাম, নতি দেখলাম, বাহু দেখলাম। ইজ ইট ক্লিয়ার? কি কি ভাঁজ দেখলাম? প্রতিসম ভাঁজ, অপ্রতিসম ভাঁজ, ঊর্ধ্বভঙ্গ, অধোভঙ্গ, ঊর্ধ্বভঙ্গ ধারা, অধোভঙ্গ ধারা, সাহিত্য ভাঁজ, ন্যাপ, অসামঞ্জস্য ভাঁজ, ডেকলমেন্ট ভাঁজ, একনত ভাঁজ, সমনত ভাঁজ। এই যে ভাঁজগুলো দেখতে পেলাম, প্রায় এইসব ভাঁজগুলো আমি ডায়াগ্রাম এঁকে এঁকে বুঝিয়ে দিলাম। আশা করি কারো বুঝতে আর বাকি নেই। যদি তারপরেও কেউ বুঝতে না পারো আমাদের কমেন্ট বক্সে জানাও, বা এর থেকে আর কি কি ভাঁজ সৃষ্টি হতে পারে আমাদের অবশ্যই জানাও। তো ভাঁজের চ্যাপ্টার আজকে এখানেই শেষ করলাম। আমরা পরবর্তী ভিডিওতে নতুন একটা টপিক নিয়ে আলোচনা করব। আজকের মতো গুড বাই, টাটা, সবাই ভালো থেকো।